অতীত 5 দিন কেটে গেছে। এই 5 দিন রিদিকে রুমের 4 দেওয়ালের বাইরে এক কদমও বের হতে দেওয়া হয়নি। হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে তাকে একদম দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। খাওয়ার সময় দরজার ওপাশে থালা রেখে আসা হয় কেবল টিকে থাকার তাগিদে। রিদি 2-1 লোকমা মুখে দিয়ে কোনো মতে প্রাণটা ধরে রাখেছে। রাতে এক ফোঁটাও ঘুমাতে পারে না সে। কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে ফেলে আর শুভ্রকে হারানোর ভয়ে বুক ফাটা যন্ত্রণায় ছটফট করে। এদিকে ইকবালি হোসেন মেয়ের জন্য উঠে পড়ে পাত্র দেখা শুরু করেছেন। সোহান চৌধুরী বড়া কড়া নির্দেশ দিয়েছেন, শুভ্র দেশে ফেরার আগে রিদির বিয়েটা সেরে ফেলতে হবে। কারণ শুভ্র একবার টের পেলে এই বিয়ে কোনোভাবেই হতে দেবে না। বিকালের দিকে সোহান চৌধুরী, সায়রা চৌধুরী আর শুভ্রাকে নিয়ে রিদিদের বাড়িতে হাজির হলেন। আজ রিদিকে ছেলেপক্ষ দেখতে আসবে। সায়রা চৌধুরী বুকের ভেতরটা হাহাকার করছে। তিনি অনেকবার চেষ্টা করেছেন রিদির সাথে একটু নিরিবিলিতে কথা বলতে অথবা শুভ্রকে খবরটা জানাতে। তিনি লুকিয়ে শুভ্রের নাম্বারে বারবার কল দিয়েছেন, কিন্তু ফোনটা বন্ধ পেয়েছেন। সোহান চৌধুরী সারাক্ষণ স্ত্রীর উপর বিষ নজরে রাখছেন, যেন কোনোভাবে সে শুভ্রকে খবর দিতে না পারে আর রিদির সাথে কথা বলতে না পারে। শুভ্রা আর রাবেয়া হোসেন রিদির রুমে ঢুকলেন। রিদি তখন বিছানায় কুঁকড়ে শুয়েছিল। চোখ দিয়ে টপাটপ পানি গড়িয়ে পড়ছে। চোখে নিচে একদম কালো গভীর আর মুখটা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। রিদির এই জীর্ণ আর বিধ্বস্ত দশা দেখে শুভ্রা কলিজা ধক করে উঠল। শুভ্রা রিদির পাশে বসে অতি মমতায় ওর মাথায় হাত বুলাতে লাগলো। রিদি হঠাৎ স্পর্শে আশায় চমকে উঠে আর্তনাদ করে বলে উঠল, শুভ্র ভাই। কিন্তু চোখ খুলে দেখে সামনে শুভ্রা বসে। শুভ্রর নাম রিদির মুখে শুনে রাবেয়া ওঝা রাগে হৃদয়ে জ্ঞান হারিয়ে ফেললেন। তিনি কর্কশ স্বরে বললেন, শুভ্র, শুভ্র তোর বড় ভাই লাগে, তাই বড় ভাইয়ের নজরে ওকে দেখবি। আর একবার যদি ওর নাম মুখে নিস তবে তোকে আমি নিজের হাতে গলা টিপে মেরে ফেলবো। রিদি অনেক কষ্টে বিছানায় উঠে বসলো। রাবেয়া হোসেনের দিকে তাকিয়ে সে একটু করে বিষাদমাখা হাসি হাসলো। মেরেই ফেলো না মা, কারণ তোমরা আমাকে এখন যে জীবন্ত লাশ বানিয়ে তিলে তিলে যন্ত্রণা দিচ্ছ, মৃত্যু হয়তো এতটা যন্ত্রণার হবে না। রাবেয়া হোসেন আর কথা বাড়াতে চাইলেন না। তিনি গুমুট মুখে নির্দেশ দিলেন, তাড়াতাড়ি রেডি হয়ে চুপচাপ নিচে আয়। আর শুভ্রা, তুই ওকে জলদি সাজিয়ে নিচে নিয়ে আসবে। বলে রাবেয়া হোসেন গট গট করে রুম থেকে বেরিয়ে গেলেন। রিদি শূন্য দৃষ্টিতে শুভ্রার দিকে তাকালো। শুভ্রা ব্যথিত গলায় অভিমানে ফেটে পড়ল, তুই আমার ভাইকে ভালোবাসতিস, অথচ আমাকে কখনো বলিস নাই কেন রে? আমি কি তোর একটুও ভরসার বন্ধু ছিলাম না? এতটাই পর ভাবতিস আমাকে? রিদিয়া নিজেকে সামলাতে পারল না। মূর্তির মধ্যে শুভ্রাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। তার কান্না তোরে বুকের ভেতর জমে থাকা সব পাথর যেন গলতে শুরু করছে। সে হিক্কা তুলে কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো, আমি আমি শুভ্র ভাইকে অনেক অনেক আগে থেকে ভালোবাসি। এই কথাটি শুধু নিজের মাঝেই আগলে রেখেছি, কাউকে বলিনি, শুধু ডায়েরির পাতার সাথে শেয়ার করেছি। শুভ্র ভাইও কিচ্ছু জানতো না। হঠাৎ একদিন ওই ডায়েরি শুভ্র ভাই পেয়ে যায় আর আমাকে অনেক বকাঝকা করে, তাকে ভুলে যেতে বলে। কিন্তু আমি শুভ্র ভাইয়ের পিছু ছাড়িনি। আমাকে যখন নির্বাণ ধরে নিয়ে গেল, নির্বাণ আমাকে জোর করে বিয়ে করতে চেয়েছিল। শুভ্র ভাই তখন ওখানে বন্দি ছিল। আমি যদি তাকে বিয়ে না করি তবে সে শুভ্র ভাইকে মেরে ফেলবে। আমি নিরুপায় হয়ে শুভ্র ভাইকে বাঁচাতে নির্বাণকে বিয়ে করতে রাজি হই। কিন্তু বিয়ের দিন হঠাৎ আমাকে কিভাবে শুভ্র ভাইয়ের সাথে বিয়ে হয়ে গেল আর শুভ্র ভাই আমাকে সকলের সামনে সবার অগোচরে বিয়ে করে নিল। সেদিন শুভ্র ভাই আমাকে বলেছিল আমি যেন এই বিয়ের কথা কাউকে না বলি, তাই আমি তোকেও বলিনি। আমাকে ভুল বুঝিস না রে। জীবনে নিজের আপন কিছু ধরে রাখতে হলে কিছু সত্যি লুকিয়ে রাখতে হয়। আমি তাই করেছি। যদি কাউকে বললে শুভ্র ভাই আমার উপর রাগ করে বা ডিভোর্স দিয়ে ফেলে, এই ভয়ে কাউকে বলি নাই। কারণ আমি শুভ্র ভাইকে হারাতে পারবো না। অনেক ভালোবাসি আমি শুভ্র ভাইকে, অনেক বেশি ভালোবাসি। কথাগুলো বলে শুভ্রাকে আরও শক্ত করে চেপে ধরে রিদি পাগলের মতো ডুকরে কাঁদতে লাগলো। শুভ্রা পাথরের মতো জমে গেল। তার মুখে কোনো ভাষা নেই। সে শুধু এইটুকুই বুঝতে পারছে যে রিদি তার ভাইয়ের জন্য সত্যি উন্মাদ। কিন্তু এই পাগল মেয়েটাকে এখন কে সামলাবে? ভাই তো এখন বহু দূরে, ফোন দিয়েও তো তাকে পাওয়া যাচ্ছে না। শুভ্রা নিজে চেষ্টা করছিল,
কিন্তু সোহান চৌধুরী কড়া নজরে থেকে তার ফোনটাও কেড়ে নিয়েছিল। রিদির তপ্ত চোখের পানি শুভ্রের বুকে ভিজে একাকার হয়ে যাচ্ছে। রিদির প্রতিটি কান্নার শব্দ যেন এই বদ্ধ ঘরের দেওয়ালে দেওয়ালে হাহাকার তুলে বলছে যে সে তার ভালোবাসা ছাড়া বাঁচবে না। রিদি যেন হৃদয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। সে শুভ্রার হাত দুটো শক্ত করে আঁকড়ে ধরে আবার ডুকরে কেঁদে উঠল। তার কণ্ঠস্বরে এক বুক হাহাকার আর তীব্র আকুতি ফুটিয়ে বেড়াচ্ছে। সে ধরা গলায় বলতে শুরু করলো, আমাকে একবার একটু শুভ্র ভাইয়ের সাথে কথা বলিয়ে দিবি? আমি আমি ওনাকে বলবো আমাকে এই নরক থেকে নিয়ে যেতে। আমার ভীষণ কষ্ট হচ্ছে রে, বিশ্বাস কর। আমি একটা সেকেন্ডও শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি না। প্রতিটি মুহূর্ত বেঁচে থেকে মরে যাচ্ছি আমি। আমি এই বুক ফাটা কষ্ট আর সইতে পারছি না। প্লিজ প্লিজ একটু আমাকে শুভ্র ভাইয়ের সাথে কথা বলিয়ে দিবি? রিদি এর চরম অসাহিত্য দেখে শুভ্রার শক্ত মনের বাঁধও যেন ভেঙে গেল। তার চোখ থেকে অজান্তে তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। সে রিদিকে দেওয়ার মতো কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছে না। পরিস্থিতি এখন এতটাই জটিল যে শুভ্রা নিজেও নিজেকে খুব তুচ্ছ আর ক্ষমতাধীন মনে করেছে। সে একদম পাথরের মতো নিথর হয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর অসীম মমতায় হৃদির ঘামে ভেজা চুল আর মাথায় হাত বুলিয়ে কাপা গলায় বলল, দিদি শান্ত হ, কান্না থামা বোন। এভাবে পাগলের মতো কান্না করলে তোর শরীর একদম ভেঙে পড়বে। তুই এভাবে ভেঙে পড়িস না, নিজেকে একটু শক্ত কর। আল্লাহর ওপর ভরসা রাখ, তিনি নিশ্চয়ই সব দেখছেন। তিনি তোকে এতটা পথ নিয়ে এসেছেন, তিনি কখনো তোর সাথে খারাপ কিছু হতে দিবেন না। দেখবি সব ঠিক হয়ে যাবে। শুভ্রা কথাগুলো হৃদির কানে কতটুকু পৌঁছাচ্ছে তা বোঝা যাচ্ছে না। সে শুধু শুভ্রাকে আঁকড়ে ধরে নিজের সমস্ত যন্ত্রণা উগরে দিচ্ছে। কিছুক্ষণ পর সোহান চৌধুরী আর ইকবাল ইহসান ঝড়ে বেগে রুমে ঢুকলেন। হৃদিকে এখনও সেই বিধ্বস্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে ইকবাল ইহসানের আগের পারদ চড়চড়িয়ে উঠে গেল। তিনি শুভ্রার দিকে তাকিয়ে কড়া গলায় গর্জে উঠলেন, ওকে এখনো তৈরি করনি কেন? নিচে ওর জন্য সবাই অপেক্ষা করছে। হৃদি যেন আকাশ থেকে পড়ল। সে বড় বড় চোখে পাথর হয়ে বাবার দিকে তাকিয়ে ধরা গলায় বলল, তৈরি মানে কিসের তৈরি? সোহান চৌধুরী এগিয়ে এলেন। তার কণ্ঠে কোনো আবেগ নেই। তিনি শীতল গলার চরম সত্যটা ছুড়ে দিলেন, ছেলেপক্ষ দেখতে এসেছে তোকে। এখন কান্নাকাটি আর চেঁচামেচি না করে লক্ষ্মী মেয়ের মতো রেডি হয়ে নিচে আয়। কথাটি শোনার সাথে সাথে হৃদির মনের হলো তার মাথায় যেন আস্ত একটা আকাশ ভেঙে পড়ল। শরীরটা রিড়ি করে উঠল তার। সে বুক ফাটা চিৎকার করতে নিলেই ইকবাল ইহসান চিতার মতো এগিয়ে এসে হৃদির মুখ চেপে ধরলেন। তিনি চোখ লাল করে দাঁতের দাঁত চেপে শাসিয়ে বললেন, চুপ, একদম চুপ। মুখ দিয়ে একটু সাউন্ড বের হলে আজ তোকে আমি এক্ষুনি জবাই করে ফেলবো। বলে তিনি ঝাটকা দিয়ে হাত সরিয়ে নিলেন। হৃদি আর স্থির থাকতে পারল না। সে বিছানা থেকে অঝরে পড়ে মেঝেতে ইকবাল ইহসানের পা দুটো চাপটে ধরল। নখ দিয়ে বাবার পা কামড়ে ধরে বুক ফাটা আর্তনাদে পেটে পড়ল। ও আব্বু, আমাকে তো কষ্ট কেন দিচ্ছ? কি অপরাধ করেছি আমি? একজনকে ভালোই তো বেসেছি, কোনো পাপ তো করিনি যে আমাকে জ্যান্ত পুড়িয়ে মারছ। ইকবাল হোসেন এবার তপ্ত নিঃশ্বাস ফেলে পা সরিয়ে নিতে চাইলেন, কিন্তু ছাড়ল না। তিনি চিৎকার করে উঠলেন, পাপের কথা বলছিস? তাহলে শোন, তুই পাপই করেছিস। ছোট থেকে কত আদরে তোকে বড় করেছি, শরীরের রক্ত জল করে তোকে তিল তিল মানুষ করেছি, চাওয়া পাওয়া সব সাধ্যমতো দিয়েছি। সেই হিসাবে আমারও তো স্বপ্ন ছিল তোকে ধুমধাম করে রাজপুতের মতো ছেলের সাথে বিয়ে দেব। নিজে আমি ছেলে পছন্দ করব, কিন্তু সেই স্বপ্নে মুখে তুই চুলকানি মাখালি, লুকিয়ে বিয়ে করে ফেললি, তাও আবার শুভ্রকে। তুই জানতিস তোদের এই সম্পর্কে এই পরিবার কোনো দিনও মানবে না, তারপর কেন তুই এই নোংরামিটা করলি? রীতি তখনই মেঝেতে পড়ে বাবার পা জড়িয়ে ধরে হিক্কা তুলে কেঁদেই যাচ্ছে। সে কাঁদতে কাঁদতে ঘোংরানি স্বরে বলতে লাগলো, আব্বু, আমি নিজেও জানি না শুভ্র ভাইয়ের প্রতি আমার এত মরণ কামড় ভালোবাসা কিভাবে হলো। ভালোবাসা তো সময় বা সমাজ মানে না আব্বু, মানে তো আজ এই হাহাকার হতো না। আব্বু, আমি শুভ্র ভাইকে অনেক ভালোবাসি। আমি শুভ্র ভাইকে ছাড়া আর কারো হতে পারবো না। যদি এই বুকে কারো নাম লেখা থাকে তবে এটা কেবল শুভ্র। যদি কারোর সাথে মরতে হয় তবে সেটা শুভ্র। আমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি স্বপ্নের সাথে শুধু একজনই জড়িয়ে আছে, সে হলো সাইফার শুভ্র চৌধুরী। তোমরা আমাকে মেরে ফেলো আব্বু, তবু অন্য কারো গলায় মালা দিতে বলো না। হৃদিকে লাল খয়েরি কাতান শাড়ি আর হালকা সাজে সাজিয়ে তুলল শুভ্রা।
কারণ একটু আগে হৃদির এটা আত্মনাত ইকবাল হোসেন শুনেনি, বরং নিজের মরা মুখ দেখানোর হুমকি দিয়ে তিনি হৃদিকে ইমোশনাল ব্ল্যাকমেল করে গেছেন। হৃদি এখন এক জ্যান্ত লাশের মতো পাথর হয়ে আছে, চোখের কাজলের সাথে চোখের পানি লিপটে একাকার হয়ে যাচ্ছে। শুভ্রা বারবার টিস্যু দিয়ে সেই কালো দাগ মুছিয়ে দিচ্ছে আর ফিসফিস করে বলছে, হৃদি কান্না থামা প্লিজ, শোনা কান্না করিস না, তুই একটু শান্ত হ। শুভ্রা হৃদিকে ধরে ধরে সাবধানে নিয়ে নামিয়ে আনলো। হৃদির মাথা নিচু হয়ে আছে, সে শারীরিকভাবে এখনো থাকলেও মানসিকভাবে এই জগতে নেই, সে যেন অন্য কোথাও হারিয়ে গেছে। সোফায় তখন ছেলেপক্ষের সদস্যরা বসে আছে, পাত্রের বাবা মা, পাত্রের মামা এবং স্বয়ং পাত্র। পাত্রের নাম রোমান, একজন সফল বিজনেসম্যান আর দেখতেও বেশ সুদর্শন। হৃদিকে নিয়ে সবার সামনে বসানো হলো। পাশে হৃদির কাঁধ ধরে শুভ্রা শক্ত করে দাঁড়ালো। পাত্রের মামা হৃদির দিকে তাকিয়ে হাসি মুখে জিজ্ঞেস করলেন, নাম কি তোমার মা? হৃদি তখন গভীর এক ঘরে আচ্ছন্ন, সে একদম অবচেতন মনে বলে উঠল। হৃদির মুখে হুট করে অন্য কোনো ছেলের নাম শুনে ছেলেপক্ষের মানুষজন একে অপরের দিকে চাওয়াচানি শুরু করলো। ইকবাল হোসেন রাগে সোফা খামচে ধরলেন। তিনি হৃদির দিকে তাকিয়ে বোঝাতে চাইলেন যে সে ভালোভাবে কথা বলতে, কিন্তু হৃদির মাথা নিচু। পরিস্থিতি সামাল দিতে সোহান চৌধুরী দ্রুত পাত্রের মামার দিকে তাকিয়ে এক অদ্ভুত মিথ্যে সাজালেন। আরে ভাই সাহেব, আসলে একটু আগে একটা স্বপ্ন দেখেছে আমার বড় ছেলেকে নিয়ে। আমার বড় ছেলে নাকি তাকে খুন করেছে স্বপ্নে, সেই থেকে ভয়েও মাঝে মাঝে আনমনে আমার ছেলের নাম বলে ফেলছে। প্লিজ আপনারা কিছু মনে করবেন না, আপনারা আবার জিজ্ঞেস করেন। পাত্রের মামা আবারও হৃদির দিকে ঝুঁকে পড়ে বললেন, মা তোমার নাম কি? শুভ্র ভাই। মানে নাম কি তোমার? শুভ্র ভাই। পাগল তুমি? হ্যাঁ, শুভ্র ভাইয়ের জন্য। শুভ্রকে? আমার স্বামী। হৃদির এই চূড়ান্ত স্বীকারোক্তিতে পুরো ড্রয়িং রুম যেন বজ্রপাত হলো। পাত্রের মামা রাগে সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। তার মুখভঙ্গি তখন অত্যন্ত কঠোর। তিনি উপস্থিত সবার দিকে তাকে তিক্ত গলায় বললেন, এ কেমন মেয়ে, বারবার অন্য ছেলের নাম বলছে আবার বলছে স্বামী। নিশ্চিত কোনো গণ্ডগোল আছে এখানে। জেনে শুনি আমি আমার ভাগ্নের জীবন কোনোভাবেই নষ্ট করব না। আসি, আমাদের ক্ষমা করবেন আর নিজেরাও ভালো থাকবেন। পাত্রপক্ষ কোনো কথা শোনার অপেক্ষা না করে রাগে আর অপমানে ঘর থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমের দরজাটা সজোরে লাগানোর শব্দ হতেই ইকবাল হোসেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে সোফা থেকে উঠে হৃদির উপর ঝাঁপিয়ে পড়লেন। হৃদির গালে পিঠে এলোপাতাড়ি ঠাস ঠাস চড় দিতে থাকলেন। প্রতিটি আঘাতের শব্দে রুমের বাতাস ভারী হয়ে উঠল। নির্লজ্জ মেয়ে, আর কতভাবে এই বাবার মাথা নিচু করবি তুই? তুই কি আসলে তোর বাবার লাশ দেখতে চাস? হৃদি কোনো বাধা দিল না, একটি শব্দ পর্যন্ত মুখ থেকে বের হচ্ছে না। সে নিথর পাথরের মতো বসে শুধু মার খেয়ে যাচ্ছে, তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কিন্তু আত্মনাদ করার শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছে। শুভ্রা পাগলের মতো ইকবাল হোসেনকে থামানোর চেষ্টা করছে। পাশ থেকে ছোট ভাই ইমনও কেঁদে উঠে বাবার হাত জড়িয়ে ধরলো। আব্বু মেরো না আপুকে, আপুর অনেক ব্যথা লাগছে। তোমরা আপুকের সাথে এমন কেন করছো? আপু তো শুভ্রভাইকে ভালোই বাসে, তাহলে দিয়ে দাও না ভাইয়ার সাথে বিয়ে। দিলে কি এমন ক্ষতি হবে তোমাদের? অতীত কেটে গেছে দীর্ঘ 2 মাস। এই 2 মাসে হৃদি এক জীবন্ত কঙ্কালে পরিণত হয়েছে। শরীরের সবটুকু শক্তি যেন কোনো এক অদৃশ্য দহন শুষে নিয়েছে। গুনে গুনে 9বার পাত্রপক্ষ তাকে দেখতে এসেছে, আর প্রতিবারই হৃদি কোনো না কোনোভাবে পাগলামি করে তাদের তাড়িয়ে দিয়েছে। কিন্তু এই দীর্ঘ সময় শুভ্র কোনো হদিশ মেলেনি। ফোন দিলেই সে যান্ত্রিক কণ্ঠস্বরে ভেসে আসে, আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। মেয়ের এই অবাধ্যতা ইকবাল হোসেন আজ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছেন। ধৈর্য তার সীমানা ছাড়িয়ে গেছে। আজ সকালে তিনি উন্মত্তের মতো হৃদি রুমে ঢুকলেন। তার এক হাতে ধারালো একটা ছুরি। হৃদি কিছু বুঝে ওঠার আগেই তিনি নিজের গলার কাছে ছুরিটা চেপে ধরলেন। রক্তিম চোখে হৃদির দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, চালিয়ে দেব। তখন বাবার লাশের উপর দিয়ে তুই শুভ্র কাছে চলে যাস। দেখি তোর কাছে এখন কে বড়, যে জন্ম দিয়েছে তিল তিল করে বড় করেছে সেই পিতা বড়, নাকি 2 দিনের ভালোবাসার শুভ্র বড়? বাবার এই ভয়াবহ রূপ দেখে হৃদির পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তার মনে হলো মাথায় এক প্রচণ্ড বজ্রপাত হয়েছে। সে একদম নিথর হয়ে গেল, কোনো শব্দ তার মুখ দিয়ে সরল না। ঠিক সেই মুহূর্তে ঘরে কাজী সাহেবকে নিয়ে ঢুকলেন।
সোহান চৌধুরী। তার পেছনে কাজী সাহেব রিদির সামনে একটি ডিভোর্স লেটার আর কলম এগিয়ে দিয়ে নিচু স্বরে বললেন, মা এই কাগজে একটা সই করো। রিদি 2 মাস ধরে লড়ে যাওয়ার সবটুকু শক্তি হারিয়ে ফেলেছে। সে কাপা হাতে কাগজের দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা কিসের কাগজ? ইকবাল হোসেন ছুরি গলায় আর জোরে চেপে ধরে গর্জে উঠলেন, ডিভোর্সের কাগজ। শুভ্রর সাথে আজই তো সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। তা শোনা মাত্র রিদি 2 কানে হাত দিয়ে পাগলের মতো চিৎকার করে উঠল, আর তার আর্তনাদে যেন ঘরের আসবাবপত্রগুলো কেঁপে উঠল। না না না, আমি মরে যাব। সরাও এই কাগজ তোমরা, আমি সই করব না। তোমরা আমাকে মেরে ফেলো, কিন্তু শুভ্র ভাইয়ের থেকে আলাদা করো না প্লিজ। তোমাকে হাতে ধরি, পায়ে পড়ি। চৌধুরী রিদির মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বললেন, পাগলামি করিস না রিদি, আমরা তোর ভালোর জন্যই করছি। সই করে দে মা। শুভ্র চেয়ে বড় রাজপুত্রের সাথে তোকে বিয়ে দেব, যে শুভ্র চেয়ে সুন্দর হ্যান্ডসাম। দেখবি তুই অনেক সুখী হবি মা। হৃদির ভালোবাসা এমন এক চরমে পৌঁছেছে যে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে। সে সোহান চৌধুরীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আত্মনাদ করে উঠল, না না, আমার কোনো সুন্দর হ্যান্ডসাম ছেলে চাই না, আমার শুধু শুভ্র ভাইকেই চাই। মরে যাব তবু আমি কাউকে বিয়ে করব না। মামা তুমি এই কাগজে নিয়ে যাও, চলে যাও, যাও। কাগজে আমি কখনো সই করব না। ইকবাল হোসেন এবার হৃদির দিকে তাকিয়ে মরণপণ চোখে তাকালেন। তিনি তাতে দাঁত চেপে বললেন, সই করবি না তো ঠিক আছে, তাহলে বাবার মরা মুখ দেখ তুই, বলে ইকবাল হোসেন নিজের গলায় ছুরি চালাতে উদ্যত হলেন। সোহান চৌধুরী দ্রুত তার হাত টেনে ধরলেন। ইকবাল হোসেন তখন উন্মাদের মতো চিৎকার করছেন, ছেড়ে দিন ভাই সাহেব, আপনাকে মারতে দিন, আমাকে মারতে দিন। আমি আর এই কলঙ্ক সহ্য করতে পারছি না, এর চেয়ে আমার মরে যাওয়া অনেক ভালো। ঠিক সেই মুহূর্তে রাবেয়া বেগম ঘরে ঢুকলেন। এই বিভৎস দৃশ্য দেখে তিনি রিদির কাঁধ ধরে সজোরে ঝাঁকাতে লাগলেন। তিনি তীক্ষ্ণ স্বরে বললেন, তুই কি তোর বাবাকে মেরে ফেলতে চাস? এখন তোর কাছে কি তোর ভালোবাসাই সব হয়ে গেল? যে মানুষটা এত কষ্ট করে তোকে তিল তিল করে বড় করলো, সেই বাবাকে তুই তোর ভালোবাসার জন্য শেষ করে দিবি? তোর জন্মদানা যে তোর ওই 2 দিনের ভালোবাসা বড় হয়ে গেল। রিদির মাথাটা বনবন করে ঘুরতে লাগলো। সারা শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়ল। সে বুঝতে পারছে না তার শুভ্রকে হারাতে চলছে। এই পরিবার তাকে অন্য কারো হাতে তুলে দিতে চাইছে। না দেওয়া পর্যন্ত আর শান্ত হবে না। রিদি কোনো মতো বিছানার কোণা আঁকড়ে ধরল। তার বুকে ভেতর যেন খা খা করছে। সে মনে মনে ডুকরে কেঁদে উঠল। রিদি কোনো মতে বিছানার কোণা আঁকড়ে ধরল। তার বুকের ভেতরটা যেন খা খা করছে। সে মনে মনে ডুকরে কেঁদে উঠল। শুভ্র ভাই, কেন আমাকে এভাবে একা ফেলে গেলেন? কি অপরাধ ছিল আমার? আমি যে আর লড়তে পারছি না শুভ্র ভাই, আমি নিঃশেষ হয়ে পড়ছি। আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচব না। একবারে ফিরে আসেন আপনি, সবাইকে বোঝান আমি আপনার জন্য কতটা পাগল। সবাইকে বলেন আমি আপনাকে ছাড়া বাঁচব না। ফিরে আসেন শুভ্র ভাই, আমি আর পারছি না। হঠাৎ রিদির মুখে এক অদ্ভুত বিষাদ মাখা হাসি ফুটে উঠল। সে হাসিতে ছিল কোনো প্রাণ ছিল না, ছিল কেবল এক গভীর শূন্যতা। সে ধীর পায়ে হাতে কাগজটা টেনে নিল এবং কোনো দ্বিধা ছাড়াই সুন্দর করে সই করে দিল। সই শেষ করে সে বিছানা থেকে নেমে ইকবাল হোসেনের সামনে গিয়ে দাঁড়ালো। বাবার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমাকে ক্ষমা করে দাও বাবা, অনেক কষ্ট দিয়েছি তোমাদের, আর কখনো দেব না। এবার একদম চিরতরে মুক্তি করে দেব, চলে যাব। আর আজকে পাত্রপক্ষের সামনে আমি কোনো পাগলামি করব না, একদম ভদ্রমের মতো হয়ে থাকবো, কথা দিলাম। রিদির এই আকস্মিক পরিবর্তনে ঘরের সবাই স্বস্তির নিঃশ্বাস পেল। ইকবাল হোসেন সাথে সাথে হাতের ছুরিটা ফেলে দিয়ে রিদিকে জাপটে ধরে বুকে টেনে নিলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে পরম মমতায় বললেন, আমি তোর বাবা রিদি, বাবা কখনো তার মেয়ের খারাপ চায় না রে মা। বাবারা যেমন আদুরে বিড়াল হতে পারে, তেমনি মেয়ের মঙ্গলের জন্য কঠোর হতেও জানে। বাবা মায়ের ভালোবাসা তুই এখন বুঝবি না, যখন নিজে মা হবি তখন বুঝবি। সোহান চৌধুরী মনে মনে বেশ খুশি হলেন। তিনি ভাবলেন ইকবাল হোসেনের আত্মহত্যার হুমকির কাজ দিয়েছে, রিদি ভয়ে নিজেকে বুঝিয়ে নিয়েছে। বিকেল হতে না হতে রিদিকে বাড়িতে নতুন আমেজ। এটা ছিল 10 নম্বর সম্বন্ধ। বরাবরের মতো শুভ্রা রিদিকে যত্ন করে সাজিয়ে নিচে নিয়ে এলো। কিন্তু আজ রিদির চোখের কোনো পানি নেই, বরং এক ধরনের শীতলতা, স্থিরতা।
সে ড্রয়িং রুমে ঢুকে সবাইকে বিনম্রভাবে সালাম দিল। আসসালামু আলাইকুম। পাত্রপক্ষে সবাই হাসি মুখে সালামের উত্তর নিলেন। হৃদিকে সবার মাঝে বসানো হলো। পাত্রপক্ষের নাম সাদ। সে বেশ শান্তশিষ্ট। সে মাথা নিচু করে থাকলেও আর চোখে বারবার হৃদিকে দেখছিল। বড়রা হৃদিকে যা যা প্রশ্ন করলেন সে একদম আদর্শ মেয়ের মতো গুছিয়ে জবাব দিল। কোনো প্রতিবাদ নেই, কোনো শুভ্রর নাম নেওয়া নেই। সব শেষে ছেলেপক্ষ জানালো হৃদিকে তাদের ভীষণ পছন্দ হয়েছে। বিশেষ করে ছেলের বাবা মুগ্ধ হয়ে ছেলের কানে কানে বলেন, আমার এই মেয়েকে ভুমা হিসেবে চাই রে সাদ। অবশেষে দীর্ঘ টানাপোড়েনের পর দিদির বিয়ে ঠিক হলো। আজ মঙ্গলবার। ছেলেপক্ষ প্রস্তাব দিল আগামী শুক্রবারই ফাইনাল ডেট। দুই পরিবারের সম্মতি সেই তারিখে বিয়ার মোহর লাগানো হলো। সবাই যখন খুশিতে আত্মহারা, হৃদি তখনও সেই স্নান হাসি মুখে নিয়ে পাথরের মতো বসে রইল। কেউ টেরও পেল না এই হাসি আড়ালে হৃদি আসলে কোন অমোঘ পরিণতির দিকে হেঁটে যাচ্ছে। দুদিন পর হৃদি আর আগের মতো পাগলামি করে না। সে এখন সময় মতো খাওয়া দাওয়া করে, ইমনের সাথে বসে আড্ডা দেয়, এমনকি লুডোও খেলে। বাড়িতে বিয়ে ধুম লেগেছে, আত্মীয় স্বজনের আনাগোনা বাড়ছে। হৃদির মুখে হাসি দেখে রাবেয়া হোসেন আর ইকবাল হোসেন যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। অবশেষে মেয়েটি স্বাভাবিক হতে শিখেছে। কিন্তু হৃদির এই অতি স্বাভাবিক আচরণ কিছুতেই মানতে পারছে না সায়রা চৌধুরী। যে মেয়েটা শুভ্রকে ছাড়া নিঃশ্বাস নিতে পারছিল না, সে এত তাড়াতাড়ি সব ভুলে কিভাবে এত হাসি খুশি হয়ে গেল। সায়রা চৌধুরীর বুকের ভিতরটা কু ডাকছে। আজ বৃহস্পতিবার, হৃদির গায়ে হলুদ। পুরো বাড়ি ঝলমলে আলোকসজ্জা সাজানো হয়েছে। সদর দরজা থেকে রাস্তা পর্যন্ত মরিচবাতি দিয়ে বর্ণিলও করা হয়েছে। হৃদি ড্রয়িং রুমে এসে তার বাবার সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, আবু, আমি একটু মার্কেটে যেতে চাই। আমার নিজের পছন্দের কিছু জিনিস কেনার আছে। ইকবাল হোসেন মেয়ের আবদারে খুশি হয়ে বললেন, ঠিক আছে মা, তুই রেডি হয়ে আয়, আমি নিজেই তোকে নিয়ে যাচ্ছি। হৃদি তৈরি হয়ে আসলো, শুভ্রার সাথে নিল। ইমনও নাচলবেলা সেও যাবে। শেষমেশ ইকবাল হোসেন, হৃদি, শুভ্রা আর ইমনকে নিয়ে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আসলেন। মার্কেটে ঢোকার পর হৃদি আর ইমন যখন অন্য দোকানে ব্যস্ত, শুভ্রা তখন সুযোগ খুঁজতে লাগলো। সে অন্য একটা মার্কেটে ছুতো দিয়ে একটু আড়ালে সরে আসলো। একটি দোকানে কর্মচারীকে লক্ষ্য করে সে বিনীতভাবে বললেন, ভাইয়া, আপনার ফোনটা একটু দেওয়া যাবে? জাস্ট 2 মিনিটের জন্য একটা আর্জেন্ট কল দিতাম। কর্মচারী সানন্দে ফোন বাড়িয়ে দিলেন। শুভ্র বুক নিয়ে চারদিকে একবার তাকিয়ে শুভ্র সে বিদেশি নাম্বারে ডায়াল করলো। কিন্তু ওপাশ থেকে সে চিরচেনা যান্ত্রিক কণ্ঠস্বর, ফোন বন্ধ। আর কেউ না জানুক, শুভ্রা মনে মনে নিশ্চিত যে যদি বড় কোনো নাটক করছে, কারণ ভালোবাসা তো সহজে মুছে ফেলা নতুন জীবন সাজানো যায় না। শুভ্রা প্রচণ্ড রাগ হচ্ছে নিজের ভাইটার ওপর। কেউ কি এভাবে নিরুদ্দেশ হয়ে ফোন বন্ধ করে রাখে? হঠাৎই শুভ্রার মাথায় ঈশানের কথা খেয়ে গেল। এত কিছু হয়ে গেল অথচ ঈশানকে কিছু জানানো হয়নি। সুহান চৌধুরী তাকে বাড়ির বাইরে এক কদমও বের হতে দেয়নি, এমনকি ফোনটাও কেড়ে নিয়েছে। শুভ্রা চট করে ঈশানের মুখস্থ নাম্বারটা ডায়াল করলো। কয়েকবার রিং হতে ওপাশ থেকে রিসিভ হলো। শুভ্রা অস্থির হয়ে ফিসফিস করে বলল, ঈশান ভাই, আমি শুভ্রা, আপনি কোথায়? ঈশান অবাক হয়ে বলল, আরে শুভ্রা, কেমন আছো? তোমার ফোন বন্ধ ছিল কেন এতদিন? শুভ্রা কান্নারত গলায় বলল, সব কথা পরে বলা যাবে, আপনি আগে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আসেন। শুভ্রার কথা শুনে ঈশান অস্থির হয়ে কয়েক মিনিটের মধ্যে শপিং কমপ্লেক্সের সামনে চলে আসলো। শুভ্রা আগে থেকে রাস্তার এক কোণে দাঁড়িয়েছিল। ঈশানকে দেখার মধ্যে সে এগিয়ে গিয়ে তার হাত ধরে টেনে মার্কেটের পাশে একটি নির্জন গলির চিপায় নিয়ে গেল। শুভ্রাকে এতটা বিধ্বস্ত আর আতঙ্কিত দেখে ঈশানের কপালে ভাঁজ ফেলে বলল, কি হয়েছে শুভ্রা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? শুভ্রা কান্নায় ভেঙে পড়ে বলল, ভাইয়া, সব কিছু শেষ হয়ে গেছে। কি হৃদির বিয়ে ঠিক হয়ে গেছে, কালই ওর বিয়ে। ঈশান চোখ কপালে তুলে চিৎকার করে উঠল, হোয়াট? শুভ্রা, তুমি কি আমার সাথে মজা করছো? আমি একটু মজা করছি না ভাইয়া, একদম সিরিয়াস। কাল হৃদির বিয়ে। গত 2 মাসে এখানে যা যা হয়ে গেছে আপনি কল্পনা করতে পারবেন না। শুভ্রা শুরু থেকে সবটুকু শুভ্রর ফোনে বন্ধ থাকা ইকবাল হোসেনের গলায় ছুরি ধরা শেষ, আর শেষে হৃদির ওই ডিভোর্স পেপারে সই করা, সব কিছু খুলে বলল। সব শুনে ঈশান মাথায় হাত দিয়ে পাগলের মতো অস্থির হয়ে হাত কসলাতে কসলাতে বলল, শুভ্রা, তোমরা জানো না,
কি হচ্ছে? বসের জীবন নিয়ে খেলছো তোমাদের এই দুই পরিবার। হৃদির বিয়ে হয়ে গেলে বস জ্যান্ত পাগল হয়ে যাবে। আমি তো জানি বস হৃদিকে কতটা পাগলের মতো ভালোবাসে। যেভাবে হোক এই বিয়ে থামাতে হবে আমাদের। শুভ্র অসহায় গলায় বলল, কিন্তু কিভাবে? ভাইয়া তো দেশেও নেই। আর ভাইয়ার ফোনটাও সেই যে বন্ধ হয়েছে এখনো পর্যন্ত খোলেইনি। ঈশান এবার রাগে ফেটে পড়ল। সে দাঁতের দাঁত চেপে বলল, বস এই জিনিসে আমরা একদমই ভালো লাগে না। কোথাও গেলে ফোনটা বন্ধ করে রাখবে। আরে ফোনটা অত্যন্ত খোলা রাখ, কারণ বিপদ আর তো সময় মেপে বলে কয়ে আসে না। এখন এই মুহূর্তে ওনাকে না পেলে পরিস্থিতি একদম হাতের বাইরে চলে যাবে। ঈশান পকেট থেকে নিজের ফোন বের করে আবার পাগলের মতো শুভ্র নাম্বারে ট্রাই করতে লাগলো। ওপাশ থেকে সেই এক যান্ত্রিক স্বর বারবার ভেসে আসছে। ঈশান দেওয়ালগুলোর উপর একটা লাথি মেরে বলল, শুভ্রা তুমি নিধির কাছে যাও। ও যে হুট করে সই করে দিয়ে শান্ত হয়ে গেছে, এটা মোটেও ভালো লক্ষণ না। আমার কেন জানি মনে হচ্ছে ও ভেতর ভেতর বড় কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে ফেলছে। তুমি ওকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করো না। আমি আমার শেষ চেষ্টাটুকু চালিয়ে বসে কোনো হদিশ পাওয়ার জন্য। দরকার হলে আমি এয়ারপোর্টে খবর নিচ্ছি উনি ফিরছেন কি না। শুভ্রা মাথা নেড়ে আবার মার্কেটের ভিতরে মিশে গেল। তার বুকের ভেতর দুরু দুরু কাঁপছে। কালকে সূর্য ওঠার আগেই যদি শুভ্র ভাই না ফেরে তাহলে বড় অঘটন ঘটে যাবে। ইকবাল হোসেনের ফোনে হঠাৎ একটা জরুরি কল আসে। তিনি কথা বলার জন্য ইমন আর রিদিকে একটু দাঁড়াতে বলে কিছুটা নিরিবিলি জায়গায় সরে গেলেন। রিদি চাতক পাখির মতো এই সুযোগটা অপেক্ষা ছিল। সে ইমনের হাত শক্ত করে ধরে দ্রুত পা চালিয়ে পাশে একটা ফার্মেসি দোকানে চলে আসলো। রিদির চোখে মুখে এক ধরনের অস্বাভাবিক ক্ষিপ্রতা। সে ফার্মেসিতে গিয়ে নিজের স্বরে কিছু একটা চাইল। দোকানদার কয়েকটা প্যাকেট বের করে দিতে রিদি ক্ষিপ্ত হাতে সেগুলো ব্যাগে পুরে নিল। পুরো কাগজে সে এত দ্রুত করলো যে ছোট ইমন কিছুই বুঝে উঠতে পারলো না। রিদি যখন আবার মার্কেটের ভেতরের মাঝে ফিরে আসলো, তখন তার ঠোঁটে কোনো এক চিলতে বিষাদমাখা হাসির রেখা ফুটে উঠল। ঠিক যেন কোনো যুদ্ধ জয়ী হওয়ার পর এক পরাজিত সৈনিকের শেষ হাসি। ঈশান এয়ারপোর্টে গিয়ে পাগলের মতো প্রতিটি টার্মিনাল আর ফ্লাইটের লিস্ট চেক করলো, কিন্তু কোনো আশার আলো দেখতে পেল না। আজকে শুভ কোনো ফ্লাইট এখানে ল্যান্ড করার কথা না। ঈশানের মনে হলো পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, সব কিছু শেষ হয়ে যাচ্ছে। আর তার সাথে শুভ্রর উপরে একটা তীব্র অভিমান হারিয়ে গেল। অভিমান আর রাগ দানা বাঁধছে, কোথাও হারিয়ে গেল লোকটা। যখন তার গোটা জগৎটাই ছারকার হয়ে যায়। ঈশান আর এক মুহূর্ত দেরি করে না, ট্রাক্সি নিয়ে সোজা রিদিদের বাড়িতে ছুটে গেল। তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। দূর থেকে কানে ভেসে আসছে উৎসবের উচ্চ শব্দ। পুরো বাড়িটা লতানো আলোকসজ্জায় এমনভাবে সেজেছে যে দেখে মনে হচ্ছে কোনো রাজপুরী। রাস্তাঘাট জুড়ে সেই ঝিকিমিকি আলো দেখে ঈশানের বুকের ভেতরটা ধক করে উঠল। এই আলোকসজ্জা নিয়ে উৎসবের জন্য নাকি আলো শুভ হৃৎপিণ্ড অন্ধকার হাতে তুলে দিতে শীর্ষ আয়োজন। ভিতরে তখন সাজ রব। রিদিকে হলুদ রঙের একটা মায়াবী শাড়িতে সাজিয়ে স্টেজে বসিয়েছে এবং চারদিকে গগনবিদারী মিউজিক আর নাচ গানে মাতোয়ারা সবাই। পাখি, মিহি আর বাড়ির পাখি মেয়েরা গানের তালে তালে নাচছিল। ভিড়ের মধ্যে মাঝি হঠাৎ তার চোখে পড়ল ঈশানের উপর। সেখানে আবছা আলোয় ঈশান যখন শুভ্রার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো, তার নিঃশ্বাস যেন কয়েক মুহূর্তের জন্য আটকে গেল। শুভ্রা পরনে কাঁচা হলুদ রঙের একটা জামকালো লেহেঙ্গা, যা তার গায়ে দুধে আলতা রঙের সাথে মিশে এক অপার্থিক আভা তৈরি করেছে। তার সারা শরীর জুড়ে গাঁদা ফুলের গহনা, গলায়, কানে আর হাতে হলুদের সেট, ফুলের সিদ্ধ ছোঁয়া। মাথার চুলে ছোট ছোট সাদা আর লাল গোলাপ এমনভাবে গেঁথে দেওয়া হয়েছে যেন কোনো স্বর্গীয় উদ্যান থেকে সে নেমে এসেছে। হলুদের স্নিগ্ধতার ফুলের ঘ্রাণে শুভ্রাকে এক জীবন্ত পরীর মতো মনে হচ্ছে। টানা টানা চোখ দুটোতে লেগে আছে গভীর উৎকণ্ঠা আর কাজল মাখা সে হাত দৃষ্টি, যেন এই উৎসবের মাঝেও এক অবাধ্য বেদনায় গল্প বলেছে। ঈশান কয়েক সেকেন্ডের জন্য থমকে দাঁড়িয়ে রইল। সেই রণক্ষেত্রে এখন এক স্বর্গীয় সৌন্দর্য যেন বিহমান। কিন্তু শুভ্রা এই রণক্ষেত্রে এমন এক স্বর্গীয় সৌন্দর্য যেন বেমানান। কিন্তু শুভ্রার এই রূপ দেখে ঈশান পাথর হয়ে যাওয়া মনটা মুহূর্তে যেন টলে উঠল।
শুভ্র ঈশানের হাত ধরে ঝাঁকুনি দিয়ে কাঁপা গলায় জিজ্ঞেস করলো ঈশান ভাইয়া, ভাইয়ার কোনো খবর পেলেন? কিছু বলুন প্লিজ।